This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। তিনটের নিউজ রুম লাইভ শুরু করছি। এই মুহূর্তে দুটো পদত্যাগ, সেই দুটো পদত্যাগের খবরে রীতিমতো তোলপাড় রাজনীতি। কোন দুটো? বিখ্যাত বিচারপতি আচমকা অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল সেই ইস্তফা, আগামীকাল সেই ইস্তফা তিনি দেবেন। কাল জাস্টিস গাঙ্গুলি শুরু করছেন নতুন ইনিংস। অন্যদিকে 4 দশকের পোর খাওয়া রাজনীতিকের ভোটের মুখে দলত্যাগ। তৃণমূল রাজনীতিতে বীতশ্রদ্ধ তাপস রায়, বিরক্ত তাপস একদিনেই ছাড়লেন দল এবং বিধায়ক পদ। তাপস কি শিবির বদলে রাজনীতিতেই থাকছেন? কোন পথে বিচারপতি গাঙ্গুলি? আলোচনা বাংলার ঘরে ঘরে। আর এই নিয়েই শুরু করছি তিনটের নিউজ রুম লাইভ। আপনাদের সঙ্গে স্টুডিও থেকে আমি মঞ্জিরা রয়েছি, নিউজ রুমে দীপ রয়েছে, আর নিউজ ডেস্কে তন্নিষ্ঠা রয়েছে। আগামী 1 ঘন্টা আমরা তিনজন আপনাদের সঙ্গে। আর ঠিক যেখান থেকে মঞ্জিরা শুরু করেছিল যে তাপস রায় তিনি ইস্তফা দিলেন, বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। 23 বছরের সঙ্গে তৃণমূলের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কে ছেদ। কিন্তু কেন তার এই তো মান অভিমান? যেমনটা জানা যাচ্ছে যে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্টতই জানিয়ে দিলেন যে ইডির যে অভিযান হয়েছিল তারপর থেকে 52 দিন কেটে গিয়েছে, দল তার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তিনি ক্ষোভ উগড়ে দিলেন। তিনি অভিমানী। তিনি বললেন যে শেখ শাহজাহানের বিষয়ে তিনি বলতে পারেন, কথা বললেন, তাকে নিয়ে বললেন, কিন্তু তাকে নিয়ে অর্থাৎ তাপস রায়কে নিয়ে কোনো মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত ক্ষোভ, অভিমান উগড়ে দিলেন তিনি। এবং তাছাড়া আর কি মন্তব্য করলেন আপনাদেরকে শোনাই প্রথমে। খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন। উনি অন্য কারুর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো, চায়ের কৌটো, এই সমস্ত ইডি নাড়াচাড়া করেন। আমাদেরও একটা ঘর আছে, পরিবার আছে, রান্নাঘর আছে, আমারও স্ত্রীপুত্র পরিবার আছে। আরও দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। দল চেষ্টা করেছিল, শাসক দল যথেষ্ট চেষ্টা করেছিল তার মানভঞ্জনের, কিন্তু শেষমেশ আমরা দেখলাম সেই মানভঞ্জন হলো না। তাপস রায় তিনি বিধানসভা থেকে বেরিয়ে এসে ঠিক কি বললেন শুনুন। আমি ইস্তফা দিলাম যে ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে, প্লাস যে সিচুয়েশন অ্যারাইজড আউট অফ এই প্রতিদিন যে দুর্নীতি সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা, এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আমি মনে করলাম যে আমার আর যাই হোক, যে তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয়, এখানে আমার থাকা উচিত নয়। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত। এখন আমি ফ্রি বার্ড, আমার সিদ্ধান্ত আমি কি করব না করব। আর দেখুন তাপস রায় এই যে দল ছাড়লেন, তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন, তারই তো ইতিমধ্যেই বিরোধীরা তারা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। কে কি বলছেন শোনাই আপনাদেরকে ব্যাক টু ব্যাক। তাপস রায়ের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আমি প্রাথমিকভাবে স্বাগত জানাব। এবারে তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান, সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে এখন আমাদের কাছে আসে। আমাদের কাছে এলে ভারতীয় জনতা পার্টির কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে, আলোচনা করে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়ে আমরা জানিয়ে দেব। তৃণমূল হচ্ছে এখন লুটেরাদের দল, শাহজাহানদের পার্টি, শিবু হাজরাদের পার্টি, অনুব্রতদের পার্টি, জ্যোতিপ্রিয়দের পার্টি, তার মাথায় ভাইপো এবং পিসি। তাহলে এই পার্টিতে যা হয় লুটেরাদের দল, সেখানে কোনো সাধারণ
সংবেদনশীল মানুষের পক্ষে থাকা সম্ভব না। আচ্ছা, ভোটের আগে শাসক দলে কি হচ্ছে বলুন তো? প্রথমে তাপস রায়ের পদত্যাগ, তারপর কুণাল ঘোষের কাছে শোকজের চিঠি। আর কুণাল ঘোষের কাছে শোকজের চিঠি গেল কখন? যখন তিনি তাপস রায়ের বাড়িতে বসে মধ্যস্থতার চেষ্টা করছেন। কি হচ্ছে শাসক দলে? অন্দরে এত অসন্তোষের আগুন, এত ক্ষোভ, এত বিদ্রোহ কেন? আর এই তো প্রথম নয়, শাসক দলের মধ্যে ক্ষোভের আগুন এই প্রথম নয়। তাপস রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত অভিমান উগরে দিয়েছেন। এর আগেও তো একাধিক নেতা, আব্দুল করিম চৌধুরী হন, মিমি চক্রবর্তী হন, তারাও তো ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা একাধিকবার দেখেছি। কেন এত ক্ষোভ শাসক দলের অন্দরে? দেখি, আমি আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর পিউ রয় রয়েছেন আমার সঙ্গে। পিউদির কাছ থেকে জানতে চাইব যে পিউ, তোমার তো দীর্ঘদিনের রাজনৈতিক সাংবাদিকতা তুমিও দেখছো, তোমার কি মনে হচ্ছে ক্ষোভের আগুন, এত ক্ষোভ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে ক্ষোভ? কই অভিষেকের নাম তো একবারও সামনে এলো না তাপস রায়ের মুখে, তিনিও তো দলের একজন 2 নম্বর নেতা। দীপ, তুমি রাইটলি পয়েন্ট আউট করেছো। সত্যি কথা বলতে কি, তাপস রায় দলের অত্যন্ত অনুগত একজন সৈনিক, এই বিষয়ে তো আমাদের সন্দেহ নেই। তিনি দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে তৃণমূল কংগ্রেস করছেন, বহুবার বিধায়ক হিসেবে জিতেছেন। কিন্তু সেই তাপস রায় যখন ক্ষোভের বহিঃপ্রকাশ ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে করছেন, তখন দলেরও বোধহয় ভেবে দেখার সময় এসেছে যে তাপস রায়ও কেন বাকিদের সঙ্গে। এবার আসি তোমার সেকেন্ড পয়েন্টে, অভিষেক ব্যানার্জি। সত্যি তাপস রায় দুবার বলেছেন যে দল তার পাশে থাকেনি। প্রথম বলেছেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী 52 দিন হয়ে গেল তার বাড়িতে ইডি অভিযানের, কিন্তু তারপরও খোঁজ নেননি। তার পরিবার যারা ট্রমাটিক হয়েছিল তাদের কনসোল করার চেষ্টা করেননি। কিন্তু এক্ষেত্রে আরও একটা প্রশ্ন অবশ্যই আসে যে তিনি যদি দলকে মেনশন করেন, আমরা এখন জানি যে দল মানে একা মমতা বন্দ্যোপাধ্যায় নন, প্রত্যেক নেতা, নেত্রী মমতা এবং সেনাপতি অভিষেক, একদম। এবং এটা ওপেন সিক্রেট যে তাপস রায় নিজে অভিষেকপন্থী, অভিষেক শিবিরের লোক হিসেবে পরিচিত দলের মধ্যে। সেই তাপস রায় যখন বলছেন দল পাশে দাঁড়ায়নি, দলের সাধারণ সম্পাদকের নাম অভিষেক ব্যানার্জি, তো অভিষেক তো তাকে তাহলে ফোন করেনি। তাপস রায় সেটাও কি ক্লিয়ার, তিনি মমতা ব্যানার্জির নাম দিলেন। এটাও কি তাপস রায় অত্যন্ত মানে অভিমান হয়েছে? এটা নিয়েও কি তাপস রায় অত্যন্ত অভিমান হয়েছে? দেখো, রাজনীতিতে সবসময় 2+2 4 হয় না, হতেই পারে এটা কোনো কৌশলী অবস্থান। তিনি মমতার নাম নিলেন, মুখ্যমন্ত্রীর নাম নিলেন, তিনি দলে অভিষেকপন্থী, আমরা সকলেই জানি এটা। তিনি অভিষেকের কথা বললেন না, হতেই পারে এটা কোনো কৌশলী অবস্থান। তার মানে শাসক দলে যে আড়াআড়ি বিভাজন, বা যেটা বিরোধীরা বারবার প্রশ্ন করেন, যেটা যে শাসক দলে একদিকে শীর্ষ নেতাদের, সিনিয়র নেতাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদা, আর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের যুব নেতাদের নিয়ে একটু আলাদা, বিরোধীরা এই প্রশ্ন বারবার করেন। তাপস রায়ের এই ইস্তফা বা তাপস রায়ের আজকে একবারও অভিষেকের নাম মুখে না আনা, সেটা কি দলের মধ্যে আড়াআড়ি বিভাজনটাকে আরো স্পষ্ট করে দিল বলে তোমার মনে হচ্ছে? একদম, মানে নবীন প্রবীণ যে ভার্সেস লড়াইটা যেটা চলছিল, সেটা আরো অনেকটা প্রকট হলো। তাপস রায় বলছেন দল তার পাশে দাঁড়ায়নি, কিন্তু তিনি মমতার দিকে আঙুল তুলছেন। তিনি দলের মধ্যে ঘোষিত বা অঘোষিত অভিষেকপন্থী। তো অফকোর্স যে এটা দলের মধ্যে যে আড়াআড়ি বিভাজন, যে মমতাপন্থী কেউ এবং অভিষেকপন্থী কেউ, সেই বিভাজনটা অনেক বেশি স্পষ্ট হচ্ছে। আমার প্রশ্ন, এই বিভাজনটা স্পষ্ট করার চেষ্টা হচ্ছে না তো? এটাও আমার প্রশ্ন। দেখো, বিজেপি তো নানান রকম তাদের দাবি দাওয়া সেগুলো তো হাওয়ায় ভাসিয়ে দিচ্ছেই, তবে সে প্রসঙ্গে আসবো। তার আগে তৃণমূলের অন্দরে শাসক নেতাদের বিরুদ্ধে মুখ খোলা, শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলা এই প্রথম নয়। এর আগেও মদন মিত্র মুখ খুলেছেন, আব্দুল করিম চৌধুরী দলের সবথেকে বেশি দিন বিধায়ক হিসাবে জিতে আসা নেতা, তিনি মুখ খুলেছেন। তারা কি বলেছিলেন সেই সময় শোনাই একবার আপনাদের। মুখ ফুটে বলবেন গত 5 বছরে তিনি 5 মিনিট আমার সঙ্গে কথা বলেছেন কিনা? আমি আপনার কাছে শুধু বলছি, যা করার আমার ওপর করুন। আমার পরিবারকে ইডি সিবিআই যেরকম করছে আপনি করবেন। এই মুহূর্তে আমার পরিবারের ওপর গুন্ডা বদমাশ আক্রমণ করতে পারে, এই মুহূর্তে আমাকে ভবানীপুর ছেড়ে চলে যেতে পারে। আমি আপনার ভোটার মমতা ব্যানার্জি, আমার পরিবার আপনার ভোটার। আপনি যা করুন আমার ওপর করুন। আমি ব্যাগ নিয়ে বেরিয়েছি, আমায় জেলে দিয়ে দিন। 54 রাজনীতি করে আসতেছি, এখন ব্যক্তি বড় না, দল বড় না, এগুলো বলি আমাকে তো শাসাবেন আপনারা। দিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসলো, সেই নেত্রী কোনো প্রতিনিধি দেন না, আমাকে কোনো খোঁজ খবর নেন না, আমাকে আমার কোনো জিজ্ঞাসা করে না করিমদা কেমন আছেন, কোনোদিন কোনো খবরই না। 4-5 বছর ওনার থেকে আমার কোনো সম্পর্ক নেই।
আমরা সকালেই দেখেছিলাম যে বউবাজারে তাপস রায়ের বাড়িতে সকালবেলা গিয়েছিলেন ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ তার মান ভাঙাতে, কিন্তু সেই মান ভাঙাতে ব্যর্থ হয়েছেন তারা। তাপস রায় তার বিধায়ক পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছে। আর যখন তাপস রায়কে কেন্দ্র করে দলের অস্বস্তি বাড়ছে, সেই সময় তৃণমূল কংগ্রেস কি ভাবছে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। শুনুন। তাপসদার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলছি যে এই ঘটনাগুলো যখন ঘটছে আমাদের একটা জিনিস আশ্চর্য লাগে যে যখনই কোনো নির্বাচন আছে, নির্বাচন ধরুন আজ থেকে 7 দিন পরে বা 10 দিন পরে ভোট ঘোষণা হবে, যদি 2 সপ্তাহ ধরি 15 দিন আগে কেন এই ঘটনাগুলো কেন আগে হয়নি? দেখেছি যে আমরা তো জানতাম যে তাপসদা একজন দৃঢ়চেতা মানুষ, শক্ত মেরুদণ্ডের মানুষ। ইডি রেইডের পর তাপসদা যদি এই সিদ্ধান্ত নেন তাহলে অনেকাংশেই কিন্তু 2-4-এর সম্ভাবনাটাও আমরা উড়িয়ে দিতে পারি না। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সৌরভ। অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম, তিনি যতই ইডি সিবিআই এর কথা বলুক না কেন, যতই নির্বাচনের আগে এই কথাগুলো বলুন না কেন, এই মুহূর্তে দাঁড়িয়ে এটা সত্যি তৃণমূল কংগ্রেসের জন্য অস্বস্তির নয়? কতটা ক্রাইসিস? নিঃসন্দেহে লোকসভা নির্বাচনের আগে তাপস রায়ের মতো একজন দক্ষ সংগঠক, যিনি বুথ চেনেন, ব্লক চেনেন, নিজের ছাত্র সংগঠন করেছেন, বিভিন্ন সংগঠনের তিনি জানেন ভোট কিভাবে করতে হয়, ভোট মেশিনারি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তার দল বদল কিংবা আপাতত তিনি দল ছেড়েছেন। আমাদের কাছে খবর যে মঙ্গলবারই তার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে, আমরা তাকিয়ে আছি সেই বৈঠকের দিকে। নিঃসন্দেহে সেটা শাসক দলকে তো কিছুটা হলেও ধাক্কা পৌঁছবেই, এবং যে কথাটা অরূপ চক্রবর্তী বলছে এই কথাটাই ভোটের ময়দানে আরও বেশি করে তৃণমূল কংগ্রেস বলবে যে ইডি রেডের পর গা বাঁচাতে ঘর ছাড়লেন তাপস রায়। এই কথাটা ভোটের ময়দানে আরও বেশি করে সুর চড়াবে তৃণমূল কংগ্রেস, এবং সার্বিকভাবে কিন্তু এই প্রচারটাকেই আরও বেশি করে জোরদার করা হবে তৃণমূল কংগ্রেসের তরফে। কিন্তু নিঃসন্দেহে তাপস রায়ের এই পদক্ষেপ একদিনে না, দীর্ঘদিন ধরে তার নানা বিষয়ে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ কিন্তু দেখা গেল আজকে। এবং মঙ্গলবারই তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করছেন বলে প্রাথমিকভাবে আমাদের কাছে খবর। মঞ্জিরা। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তার বক্তব্য একটু শুনি। পলিটিক্যাল অপরচুনিস্ট পারসন, সুযোগ সন্ধানী, রাজনীতিতে সুযোগ সন্ধানী। ওভাবে যে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে, ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে, ও বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করেছিল, বাজে বাজে কথাবার্তা বলছিল। হ্যাঁ, সেটাও জানে যে ও আর পাবে না, তাই জন্য ও চলে গেছে। এখন বিজেপিতে টিকিট পাওয়ার জন্য গেছে, হেরে ভূত হয়ে চলে যাবে। কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, সব ক্রিয়েটেড, ও করেছে। ওর মতো 2-1টা মেটেরিয়ালস মাল আছে, তারা এসব করেছে। যাক না, আমি শুধু দলকে রিকোয়েস্ট করব, আমি দিদির কাছে রিকোয়েস্ট করব, এই সব যারা যাচ্ছে তারা যখন হেরে যাবে দলে যেন আর তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে। ওই ইডি থেকে বাঁচার জন্যই তো গেছে এখন বিজেপিতে, নিশ্চয়ই কিছু করেছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ ছিল, দলে দলে সমস্ত যোগাযোগ রয়েছে। এদিকে তমলুকের সভা থেকে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন? তিনি বলছেন বিজেপিতে যোগ না দিলে বাড়িতে ইডি পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে, এমনটা বলছেন তিনি। তিনি ঠিক কি বলেছেন? এজেন্সিকে এবং বিজেপিকে চড়াসড়ি আক্রমণ করেছেন তিনি। কি বলছেন শোনাবো আপনাদেরকে। সবই তোমরা বন্ধ করে দেবে আর বাংলা এসে ভোট ভিক্ষে চাইবে, এজেন্সি পাঠাবে। এজেন্সি বলছে इंटरव्यू हम क्या करें, हमको अच्छा नहीं लगता है, हमको तो बीजेपी कहता है टीएमसी का घर में जाओ और जाके हमला करो और सबको अरेस्ट करके रख दो। एमली यदि जितते पारेन ताहले एसब करार दरकार कि? आसुन ना लड़ाईटा सामनासामनी जनगणेर होक, जनगण के भोट दीते अलाउ करुन, जनगण जा सिद्धांत नेबे सेटाई होबे सिद्धांत गणतंत्रे। एत भय किसेर? कोथाओ इडी पाठाচ্ছেন, कोथाओ सीबीआई पाठाচ্ছেন, कोथाओ टाका बंद करे दिচ্ছেন और फोन करे करे बोलছে शोन তুই যদি বিজেপিতে জয়েন না করিস তাহলে তোর বাড়িতে আমি ইডি পাঠাই দেবো। বুঝতে পারছে না আজকে ক্ষমতায় আছো তুমি ইডি পাঠাচ্ছ, আর আগামীকাল যখন তুমি ক্ষমতায় থাকবে না তোমায় A to Z পাঠাবে, সব মানুষ মিলে পাঠাবে, মানুষ ছাড়বে না, মানুষ ছেড়ে কথা বলবে না।